আরে কি করে এই যে মেধাবী ছেলে মেয়ে যারা রাস্তায় এতদিন ধরে গড়াগড়ি খেলে তাদের কি করে সংসার চলবে? এরা যা করেছে দমদম দাওয়াই দেওয়ার মতো পরিস্থিতি এসছে। জেনজি এবার জাগুন, যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে। এই মূল সমস্যাটা তো দিয়ে দেবে রে, এই যে দিয়ে দিয়েছেন এইটাতে তো মূল সমস্যা। সরকার কেন মানে কাউকে দিয়ে দেবেন? আমরা শিখিয়ে এসেছি সহাবস্থানের রাজনীতি। আমরা দেখছি না, ভিন্ন অবস্থান করতে হবে, একজনকে মন্দির নিতে হবে, একজনকে মসজিদ দিতে হবে, একজনকে কোরআন নিতে হবে, একজনকে গীতা নিতে হবে, দিয়ে সকলকে লড়িয়ে দিতে হবে, বলতে হবে 70%, 30%, এসব বলতে হবে। পশ্চিমবঙ্গের রাজনীতি এর বিরুদ্ধচারণের রাজনীতি। যেতে চান সেই মানুষ মন্দিরে যাবেন, যে মানুষ মসজিদে যেতে চান সেই মানুষ মসজিদে যাবেন, কিন্তু সবাই একসঙ্গে বসে চায়ের দোকানে চা খেয়ে বলবেন যে আমার ছেলের চাকরি চাই, তার জন্য কাউকে একটি টাকা দেব না, মেলার ভিত্তিতে চাকরি চাই। দাদা, বামেদের ব্রিগেড দেখেছি আমরা, ব্রিগেড ময়দানে বামেদের যে ব্রিগেড, একেবারে রুটি রুজি কৃষকদের কথা, কৃষকরা নিজেরাই এসে তাদের কথা বলে। আমরা এই চিত্রও দেখেছিলাম শেষ ব্রিগেডে। এই মানে কি এই কিছুক্ষণ আগে একেবারে ব্রিগেড ময়দানের যে চিত্র আমরা দেখতে পেলাম, একেবারে গীতা পাঠ হচ্ছে, ধর্মের কথা হচ্ছে। এটা কি 26-এর নির্বাচনের পরিবর্তন? আপনাদের আমি স্মরণ করিয়ে দিতে চাইব যে বামে এই সর্বশেষ ওই বামেদের ব্রিগেডের কথা, ছাত্র যুবর পরে কৃষক সভা, শ্রমিক সংগঠন, তাদের ব্রিগেড। আপনি পাশাপাশি এই দুটো ব্রিগেডের ছবি রাখবেন, তাহলে বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গ কোন দিকে যাচ্ছে, আর পশ্চিমবঙ্গের কিছু রাজনৈতিক নেতৃত্ব কোন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেই সভায় বক্তাদের তালিকা কি, সেই সভায় বক্তাদের বক্তব্য কি সব থেকে গুরুত্বপূর্ণ। তাদের বক্তব্যের নির্যাস কি, শ্রমিকের বিপদ, কৃষকের বিপদ, ছাত্রর বিপদ, যুবর বিপদ, শ্রমিকের লড়াই, কৃষকের লড়াই, ছাত্রের লড়াই, যুবর লড়াই, এটা হচ্ছে সেই বামেদের ব্রিগেডের বক্তব্য, তার বক্তব্যের নির্যাস। কিভাবে আগামী পশ্চিমবঙ্গ তৈরি করতে হবে, কিভাবে আগামী দেশ তৈরি করতে হবে, কিভাবে আগামী পৃথিবী তৈরি করতে হবে, কিভাবে মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে এই রাজ্য চালাতে হবে, এই দেশ চালাতে হবে, এই পৃথিবীতে সহাবস্থান করতে হবে। আমরা শিখিয়ে এসেছি সহাবস্থানের রাজনীতি। আমরা দেখছি না, ভিন্ন অবস্থান করতে হবে, একজনকে মন্দির নিতে হবে, একজনকে মসজিদ দিতে হবে, একজনকে কোরআন নিতে হবে, একজনকে গীতা নিতে হবে, দিয়ে সকলকে লড়িয়ে দিতে হবে, বলতে হবে 70%, 30%, এসব বলতে হবে। পশ্চিমবঙ্গের রাজনীতি এর বিরুদ্ধচারণের রাজনীতি। এই গোবলয়ের রাজনীতি এখানে চলবে না, এটা বলার সময় এসছে। ইভেন গোবলয়ও চলবে না। ভারতবর্ষে এই রাজনীতি চলতে পারে না। ভারতবর্ষের এই আজকের এই যে কাঠামো দেখছেন, এই কাঠামো তৈরি হয়েছে, এই টেরিটরি তৈরি হয়েছে একটা প্রিন্সিপালকে সামনে রেখে, সেটা হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি। ভারতবর্ষের এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য যদি কেউ বিনষ্ট করতে চান, ভারতবর্ষের সমস্ত নাগরিকদের, সমস্ত ভারতীয়দের তাদের বিরুদ্ধে লড়তে হবে। আর সে লড়াই আমরা নিরন্তর চালিয়ে যাব, এবং সেই জন্য আমরা এই লড়াইয়ে সমমনস্ক সমস্ত মানুষকে একসঙ্গে পেতে চাই। এই জন্যই তো বাংলা বাঁচাও যাত্রা চলছে, দেখছেন না? ভারতবর্ষের এই যে পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে লড়াই দেওয়ার জন্য এই বাংলার যে পরিবেশ তৈরি হয়েছে, দুর্নীতি, সাম্প্রদায়িক হানাহানি পরিবেশ, তার বিরুদ্ধেই তো বাংলা বাঁচাও যাত্রা। তার বিরুদ্ধেই তো মোহাম্মদ সালিম হাঁটছেন, তার বিরুদ্ধেই তো মীনাক্ষীরা হাঁটছে, তার বিরুদ্ধেই তো শতরূপরা হাঁটছে, তার বিরুদ্ধেই তো কলতানরা হাঁটছে, সবাই হাঁটছে, বামপন্থীরা হাঁটছে, লাল পতাকা ধরে হাঁটছে। এই সমস্ত এই দুর্নীতির বিরুদ্ধে, এই সাম্প্রদায়িক হানাহানির বিরুদ্ধে, এই মন্দির মসজিদ রাজনীতির বিরুদ্ধে মানুষকে সব একসঙ্গে নিয়ে, যে মানুষ মন্দিরে যেতে চান সেই মানুষ মন্দিরে যাবেন, যে মানুষ মসজিদে যেতে চান সেই মানুষ মসজিদে যাবেন, কিন্তু সবাই একসঙ্গে বসে চায়ের দোকানে চা খেয়ে বলবেন
যে আমার ছেলের চাকরি চাই, তার জন্য কাউকে একটি টাকা দেব না, মেলার ভিত্তিতে চাকরি চাই, প্রতিটি সন্তানের কর্মসংস্থান করতে হবে, আমরা সেই রাজনীতিকে সমর্থন করব। এই পরিবেশ তৈরি করতে হবে, সেই জন্যই বাংলা বাঁচা। দাদা একেবারে এসএসসি তে 7,283 জন টেন্টেডদের যে তালিকা, সেই তালিকা দিতে অর্ডার দিয়েছিলেন অমৃতা সিনহা, তাতেই একেবারে এসএলপি করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ এসএসসি, কি বলবেন? হ্যাঁ, হয়েছেন, লজ্জা করছে দিতে। 3,512 জনের দিয়েছে, আর বাকি জনের দিতে লজ্জা করছে, সেই জন্য হয়েছে। দেখুন, খুব পরিষ্কার যে যারা টেন্টেড তাদেরকে পরীক্ষায় বসানো যাবে না, তাদেরকে চাকরি দেওয়া যাবে না। কিন্তু সরকার এবং এসএসসির উদ্যোগ কি? প্রথমে বললো সব টেন্টেড পরীক্ষায় বসতে পারবে, এটা নাকি তাদের রায় পড়ে মনে হয়েছে। তারপরে বললো না, আদালতে ধাক্কা খেলো, সিঙ্গেল বেঞ্চে ধাক্কা খেলো, ডিভিশন বেঞ্চে সাংঘাতিক কস্টিং রিমার্ক করে যে না, কোনো দাগিদের বসানো যাবে না। এই রায় দেওয়ার পরে আবার দেখছি ইন্টারভিউ লিস্টে, আবার দেখছি দাগি, আবার মামলা করলাম। তাহলে প্রথম রাউন্ডে 26,000 চাকরি বাতিল হলো, দ্বিতীয় রাউন্ডে দাগিদের পরীক্ষায় বসানো যাবে না, সেটা সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ হলো তৃতীয় রাউন্ডে আবার দাগিদের বসিয়েছে, তৃতীয় রাউন্ডে না, দাগিদের বসানো যাবে না। তখন বলছে প্রতিবন্ধী, আমাদের রায় পড়ে মনে হচ্ছে প্রতিবন্ধী দাগি তাদের বসানো যাবে। আবার মামলা করে না, প্রতিবন্ধী দাগিদেরও বসানো যাবে না। সেই মামলা সিঙ্গেল বেঞ্চ অর্ডার দিল, ডিরেক্ট দৌড়ে চলে গেল সুপ্রিম কোর্ট বললো না, একদম বসানো যাবে না। এবং সঙ্গে কি কি বলেছে সেসব আপনারা সকলেই দেখেছেন। পাঠিয়ে দিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, আবার রায় দিল যে সব দাগিদের তালিকা প্রকাশ করতে হবে। আবার 4th রাউন্ড চলে গেল সুপ্রিম কোর্ট। জনগণের করের টাকায় দাগিদের প্রতি এত মায়া কিসে তোমাদের ভাই? এই এসএসসি, এই সরকার, দাগিদের প্রতি তোমাদের এত মায়া কেন? চোরেদের প্রতি কেন? যারা মেধাবী আনটেন্টেড ছেলে মেয়ে, তাদের প্রতি তো তোমাদের মায়া নেই। যত মায়া সব টেন্টেড গুলোর প্রতি। আরেও তাদের কি করে সংসার চলবে? কেন? যারা মেধাবী তাদের কি করে সংসার চলছে? টেন্টেড গুলো তো এতদিন চাকরি করলো, জনগণের করের টাকা নিল, আহারে তাদের কি করে সংসার চলবে? কেন আহারে কি করে এই যে মেধাবী ছেলে মেয়ে যারা রাস্তায় এতদিন ধরে কড়াকড়ি খেলে, তাদের কি করে সংসার চলবে? এরা যা করেছে দমদম দাওয়াই দেওয়ার মতো পরিস্থিতি এসছে। জেনজি এবার জাগুন। কিন্তু দাগিদের তালিকা দিতে বারংবার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কেন করতে হচ্ছে এসএসসি? ওই দাগিদের পক্ষে এসএসসি আর সরকার রয়েছে, ওই জন্য। দাগিদের পক্ষে না থাকলেই দেখবেন না এইসব করবে না। কিন্তু প্রাপ্তবয়স্ক তো বলছেন যে প্রাইমারির চাকরি হয়ে গেছে, এবার শুধু এসএসসির যোগ্যদের চাকরি দিয়ে দিলেই মিটে যাবে। দেখুন, এসএসসি যারা যোগ্য, উনি কেন চাকরি দেবে? এসএসসি যোগ্যরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে। এই মূল সমস্যাটা তো দিয়ে দেবে নেই, এই যে দিয়েছেন এইটাতে তো মূল সমস্যা। সরকার কেন মানে কাউকে দিয়ে দেবেন? যারা যোগ্য তারা যোগ্যতার ভিত্তিতে পাবেন। অ্যাপ্রোচটা চেঞ্জ করুন। আপনি কিসের দেবেন? আপনি কে দেবেন? জনগণ আপনাকে দিয়েছে, সেই টাকায় পুটুনি মেরে ঘুরে বেড়ান। জনগণ উদয়াস্ত পরিশ্রম করে করের টাকা দেয়, সেই টাকায় ফুটুনি করেন। এই যে আপনার গাড়িতে চড়ে ঘুরে বেড়ান, গাড়ির তেল জনগণের টাকায়, নীলবাতি চার্জেও নীলবাতিটাও জনগণের টাকায়। বেশি ফুটুনি করবেন না। ইভেন ওই যে যদি ভেবে থাকেন, ওই যে ভিখারি ভিক্ষাপাত্র কেনার সময়ও সেখান থেকে ট্যাক্সের একটা অংশ যায়, সে টাকায় ওই নীলবাতি হয়, সে টাকায় মন্ত্রীর গাড়ির তেল হয়। এসব ফুটুনি বন্ধ করুন। জনগণের সেবক, জনগণের চাকর, এসব মন্ত্রী সব জনগণের চাকর। যেদিন ফুটুনি করে মালিক সাজতে আসবে না, আছড়ে ফেলবে জনগণ। মালিক কিসের? মালিকের আমি দিয়ে দেব, তুই কে দেয়া? হ্যাঁ, তুই জনগণের চাকর, জনগণের করের টাকায় তোর গাড়ির তেলের পয়সা হয়, তোর নীলবাতি জনগণের করের টাকায়। এত ফুটুনি গেছে তোর? জনগণের চাকর, জনগণের পায়ের কাছে থাকবি, ফুটুনি করবি না।
কিন্তু দাদা এই যে সুপার নিউমেরিক পোস্ট, এই সুপার নিউমেরিক পোস্ট তো বাতিল একেবারে। অবভিয়াসলি গোটা ক্যাবিনেট বসে সিদ্ধান্ত নিয়েছে যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করবে, সেই রায় সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছে, নোটিফিকেশন করেছে, ওনার বসা হয়ে গেছে। ওই 3.5 বছর এক জেল খাটা আসামিকে নামিয়েছিল, সঙ্গে ওনার ইনস্ট্রাকশন বলেছিলেন না মমতাকে ডাক, কিসের জন্য বলেছিলেন? কারণ আমি জানি ওরা তো মমতা পাঠিয়েছে। মমতা ব্যানার্জি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে গোটা ক্যাবিনেটকে বসিয়ে, সেই সিদ্ধান্ত বাতিল হয়েছে, পদত্যাগ করে যান।